সবাইকে স্বাগত জানাচ্ছি। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ফিনান্স ব্যাংকিং নিয়ে আসার কথা ছিল, চলে আসলাম। আমরা আজকে আলোচনা করব পঞ্চম অধ্যায় মূলধন বাজেটিং নিয়ে। তো আমরা সরাসরি গাণিতিক সমস্যার সমাধানে যাব, কিন্তু তার আগে আমাদেরকে একটু মূলধন বাজেটিং কী সে বিষয়ে একটু ধারণা লাভ করতে হবে, কেমন? তো আমরা একটু আলোচনায় যাই যে মূলধন বাজেটিং কি। দেখো, এ হলো মূলধন বাজেটিং। এটি একটি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের একটা প্রক্রিয়া, একটা প্রসেসিং। এখন সে বিনিয়োগ সিদ্ধান্তটা কি, বিনিয়োগটা কি? আমরা আমাদের ভাষায় যেটা বুঝি, কোথাও টাকা খাটানো, এই তো, এটাকে আমরা বিনিয়োগ করে থাকি। তো আমি কোথাও টাকা বিনিয়োগ করব, কোথাও ইনভেস্ট করব, টাকা খাটাবো, সেক্ষেত্রে আমার সিদ্ধান্ত নিতে হবে যে এই প্রকল্পটি আমার লাভজনক কিনা, এই প্রকল্পটির গ্রহণযোগ্যতা আছে কিনা। তো সেটা আমি কিভাবে নির্বাচন করব, সেই জন্যই আমার মূলধন বাজেটিংয়ের এই অধ্যায়টা, ঠিক আছে? তো এই যে আমি বিনিয়োগ করব, তার জন্য একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমাকে। সেই সিদ্ধান্ত গ্রহণের অনেকগুলো প্রসেসিংয়ের মধ্যে, অনেকগুলো প্রক্রিয়ার মধ্যে এটি একটি প্রক্রিয়া মাত্র, কেমন? আচ্ছা, সেজন্য আমরা দেখেছি ঝুঁকি অনিশ্চয়তা দেখেছি, আমরা অর্থের সমমূল্য দেখেছি। এখন আলাদা একটা প্রসেসিং, মূলধন বাজেটিং। তো এই মূলধন বাজেটিংয়ের মাধ্যমে কী করা হয়? এর মাধ্যমে একটা প্রতিষ্ঠানের নগদ প্রবাহ সমূহের মধ্যে, দেখো আমি এখানে একটু আন্ডারলাইন করে দিই, নগদ প্রবাহের তুলনা করা হয়। নগদ প্রবাহের তুলনা করে বিনিয়োগটির গ্রহণযোগ্যতা বিষয়ে সিদ্ধান্ত। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখবে, আর যারা উপস্থিত আছো তারা তাদের শ্রেণী এবং রোল কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবে। আচ্ছা দেখো, কি বলছিলাম আমরা, যে একটা প্রক্রিয়া, বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের নগদ প্রবাহের তুলনা করা হয়। এখন নগদ প্রবাহ কি দেখছো, কিভাবে একটার উপর একটা নির্ভরশীল। নগদ প্রবাহ, প্রতিষ্ঠান প্রবাহ মানে কি, চলাচল। তো নগদ প্রবাহ মানে প্রতিষ্ঠানের নগদ টাকার আগমন প্রস্থান, টাকা আসা যাওয়া লেনদেন, আমরা যেটাকে অ্যাকাউন্টিংয়ের ভাষায় লেনদেন বলি। এই যে টাকা আসা যাওয়া, এটাকে বলা হয় নগদ প্রবাহ, পুরো বিষয়টাকে। আর যদি প্রতিষ্ঠানের টাকার আগমন ঘটে, তাকে বলা হয় নগদ আন্তঃপ্রবাহ। আমি একটু লিখে দেই, নগদ আন্তঃপ্রবাহ। আর প্রতিষ্ঠান থেকে যদি আমি বিনিয়োগ করি, সেটাকে বলা হয় নগদ বহিঃপ্রবাহ। আমি সংক্ষেপে লিখে দিই, আগমন প্রস্থান। নগদ টাকার আগমন প্রস্থান, এটাকে বলা হয় নগদ প্রবাহ। টাকা আসলে আন্তঃপ্রবাহ, আর প্রতিষ্ঠান থেকে গেলে মানে বিনিয়োগ করলে বহিঃপ্রবাহ। এখন তুলনা কোন জায়গায়? বহিঃপ্রবাহ কত, আমি কত বিনিয়োগ করলাম। আন্তঃপ্রবাহ, টাকাগুলো আসলো, কত সময়ে আসলো বা কিভাবে আসলো। এই যে বিষয়গুলো, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করাই হলো মূলধন বাজেটিং। হ্যাঁ, টাকার আগমন প্রস্থানের সাথে একটা তুলনা করে একটা সিদ্ধান্তে আসা যায় যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটাই হলো মূলধন বাজেটিং। ওকে, যদি বুঝে না থাকো ভিডিওটা আবার রিপিট করে দেখবে। আমরা একটু সামনে অগ্রসর হই। দেখো, তোমার বইতে মূলধন বাজেটিংয়ের মানে নবম দশম শ্রেণীর বইতে মূলধন বাজেটিংয়ের পদ্ধতি আছে কয়েকটি। আমি একটু সেগুলো এখন লিখে দেব। ওকে ওকে আচ্ছা দেখো, মূলধন বাজেটিংয়ের পদ্ধতি কয়টি? হ্যালো অপারেটর মহোদয়, এদিকে খেয়াল করেন।
আচ্ছা, মূলধন বাজেটিং পদ্ধতি সমূহ নবম দশম শ্রেণীর বইতে আছে 4টি। কয়টি? 4টি। 1 নাম্বার গড় মুনাফার হার পদ্ধতি, গড় মুনাফার হার। আরেকটা আছে ফেব্যাক সময় পদ্ধতি। 3 নাম্বার আছে নিট বর্তমান মূল্য পদ্ধতি, নিট বর্তমান মূল্য। আরেকটা আছে অভ্যন্তরীণ মুনাফার হার, অভ্যন্তরীণ মুনাফার হার। লেখা যদি অস্পষ্ট হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন। মূলধন বাজেটিং পদ্ধতি নবম দশম শ্রেণীর বইতে কয়টি আছে বললাম? 4টি। তবে এই নবম দশম শ্রেণী পর্যন্ত আমাদের আলোচনায় থাকে 1 এবং 2, এই দুটো আমাদের উচ্চ লেভেলের। তোমরা যখন উচ্চ মাধ্যমিকে যাবে তখন পাবে, ঠিক আছে? মূলধন বাজেটিংয়ের উপরে হয়তো একটা বিশাল অধ্যায় পাবে, আমরা সেদিকে যাব না। তাহলে আমরা আমাদের বয়স মেধা অনুযায়ী যতটুকু আমাদেরকে দেওয়া হয়েছে আমরা সেগুলো আলোচনা করি। মূলধন বাজেটিংয়ের সংজ্ঞা তো একটু আগে পেলাম। এরপরে আছে মূলধন বাজেটিংয়ের পদ্ধতিসমূহ। 4টি পদ্ধতি বইতে আছে, আমি সংক্ষিপ্ত দেখালাম। আর হলো আলোচনা করব এই 2টা নিয়ে। তো আজকে আলোচনা করব একেবারে প্রথমটা নিয়ে, গড় মুনাফার হার পদ্ধতি নিয়ে। ফেব্যাক সময় অন্য আরেকদিন ক্লাসে নেব, ঠিক আছে? এখন আমরা দেখি গড় মুনাফার হার নির্ণয়ের যে বিষয়, সেক্ষেত্রে আমার সূত্র কি বলে। বইতে একটা সূত্র আছে এটার, গড় মুনাফার হার। বলছিলাম না যে আজকে গড় মুনাফার হার নিয়ে আলোচনা করব, অন্য এক সময় আর একদিন ফেব্যাক সময়। এই মূলধন বাজেটিংয়ের অধ্যায়ে নবম দশম শ্রেণীতে এই 2টো অঙ্কই থাকে, 2টো গাণিতিক সমস্যা থাকে। আমরা একটি আজকে আলোচনা করব, অন্যটি আরও একদিন। তবে পদ্ধতি 4টি। ওকে, এখন দেখো বইতে তুমি খুললে পাবে, কিন্তু এখানে হলো বুঝে নেওয়া। বইতে তো আছে লেখা, তুমি এখান থেকে বুঝে নেবে। গড় মুনাফার হার পদ্ধতির একটা সূত্র আছে। গড় মুনাফার হার কিভাবে নির্ণয় করতে হয়? একটা ভগ্নাংশ উপরে গড় নিট মুনাফা, গড় নিট মুনাফা আর হলো গড় বিনিয়োগ। ইন্টু 100 দিলে তুমি গুণ করলে সরাসরি শতকরা বের হয়ে যাবে। আর যদি তুমি বুঝো যে গড় মুনাফার হার বলছে, তাহলে তোমার বইতে দেখবে তুমি 100 নেই। কথা যদি না বুঝো তাহলে সমস্যা হয়ে যাবে তোমার বিষয় শিক্ষকের সাথে, আমার সাথে, অথবা তুমি যাদের কাছে টিউশন নিতেছ, এমন হতে পারে তখন তুমি 2 ধরনের বুঝ আসবে তোমার কাছে, ভুল বোঝাবুঝি হবে। তো সেজন্য তুমি ক্লিয়ার হয়ে নাও কনসেপ্টটা। যদি তোমার মাথায় এটা থাকে, যদি তুমি বোঝো যে গড় মুনাফার হার বলছে, হার মানে হলো কি পার্সেন্টেজ, শতকরা, তখন 100 প্রয়োজন নেই। তুমি এই ভগ্নাংশ করার পরে যে ফল পাবে সেটাই পার্সেন্ট হয়ে যাবে। আর যদি তুমি সে কথাটা না বুঝো, এইভাবে লেখো, সহজ, গড় নেট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইন্টু 100। তাহলে কী হবে, ফলাফলের পরে তুমি 100 দিয়ে যখন গুণ করবে অটোমেটিক পার্সেন্টেজ বের হয়ে যাবে। আচ্ছা,
এখন আসো এই সূত্র আমাকে কি বলে। আমি গত ক্লাসও সূত্রের ব্যাখ্যা দিয়েছিলাম বিগত ক্লাসগুলোতে। সূত্রের ব্যাখ্যা হলো, আমি তাকে বলছি যে গড় মুনাফার হার আমাকে নির্ণয় করে দাও। সে আমাকে বলে যে আমাকে কিছু এলিমেন্ট দাও, কিছু উপাদান দাও, কি গড় নেট মুনাফা দাও, গড় বিনিয়োগ দাও, তার সাথে আমি ভাগ করে 100 গুণ করে তোমাকে ফলাফল দিয়ে দিব। ব্যাখ্যা, সূত্রের কনসেপ্ট ক্লিয়ার। এখন আসো গড় কি। গড় আমরা ঝুঁকি ও অনিশ্চয়তার অধ্যায় যখন করেছি তখন গড়ের কথা বলেছিলাম। আজকে আরও একবার বলে দেব, কোনো সমস্যা নেই। গড় হলো কতগুলো সংখ্যার সমষ্টিকে সংখ্যাগুলোর ক্রমিক দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে ওই সংখ্যাগুলোর গড় বলে। মনে আছে কিনা জানি না, একটু ক্লিয়ার করে দিই। মনে করো তোমাকে বললাম 5, 7, 9, 5, 7, 9 তিনটা সংখ্যা বললাম। হ্যাঁ, তো তুমি কি করবে, কয়টা সংখ্যা, 1টা 2টা 3টা, এই যে 3টা এটা হলো ক্রমিক, 1 2 3 এটা হলো ক্রমিক ক্রমধারা। আর এই সংখ্যাগুলো তুমি সমষ্টি করবে, যোগফল করবে। 5, 7, 12, 7, 5, 12, 12 আর 9, 21, ভাগ করবে কত দিয়ে, 3 দিয়ে, ফলাফল কত, 7। 7টা হলো এই সংখ্যাগুলোর গড়। বুঝে নিও গড়। তাহলে আমি কি বললাম, কতগুলো সংখ্যার সমষ্টিকে সংখ্যাগুলোর ক্রমিক দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে তা হলো সংখ্যাগুলোর গড়। এবার আসো নেট মুনাফা। নেট মুনাফা কি? নেট মুনাফার একটা সূত্র আছে, আমি সূত্রটা একটু লিখে দিই তাহলে বুঝবে। নেট মুনাফার সূত্রগুলো একটু লিখে দিই। একটা সূত্র আছে নেট মুনাফা নির্ণয়ের। দেখো, গড় মুনাফার হার বললাম, গড় বললাম, গড়ের সূত্র যদি আমি লিখে দিই, তুমি যদি জানতে চাও যে গড় সমান কি, তাহলে আমি লিখে দিতে পারি, তবে মুখে বললাম তবুও লিখে দিই। কতগুলো সংখ্যার সমষ্টি সংখ্যাগুলোর ক্রমিক। একটু আগে যেটা দেখালাম, তিনটে সংখ্যার ক্রমিক। আচ্ছা, এবার আসো, বলছিলাম যে নেট মুনাফা কি। নেট মুনাফাটা একটু বলে দিই। নেট মুনাফা, গড় নেট মুনাফা, সেটাও বলে দিতে পারি, কোনো সমস্যা নেই। গড় নেট মুনাফা। গড় নেট মুনাফা তুমি কিভাবে পাবে? গড় নেট মুনাফা পেতে হলে তোমাকে কি করতে হবে, নেট মুনাফার সমষ্টি আসবে। ওই যে একটু আগে গড় বললাম না, তাহলে সামেশন অফ নেট মুনাফা। এই সূত্রগুলো তুমি বইতে পাবে না, আমি বলে দিই, বইতে খুঁজলেও পাবে না। এটা তোমাকে বোঝানোর জন্য সূত্র তৈরি করা হয়েছে, এগুলো বইতে নেই। বইতে সরাসরি গাণিতিক সমস্যা আছে। আচ্ছা, কি বললাম দেখো, সামেশন অফ নেট মুনাফা ডিভাইডেড বাই মেয়াদ। অর্থাৎ একটা বিনিয়োগ প্রকল্প যখন তোমাকে দেবে, সেখানে কয়েকটা অর্থবছর দেবে। আমরা ঝুঁকি অনিশ্চয়তা দেখেছি, তো কয়েকটি অর্থবছর যখন দেবে, কত বছর দিল সেটা হলো মেয়াদ। সেই মেয়াদ দিয়ে তুমি প্রত্যেক বছরের নেট মুনাফাকে ভাগ করবে, প্রত্যেক বছরের নেট মুনাফার সমষ্টি করবে, সেই সমষ্টিকে মেয়াদ দিয়ে ভাগ করলে গড় নেট মুনাফা পাবে। এবার আসো গড় বিনিয়োগ। গড় বিনিয়োগ নিয়ে আমার দুটো কথা আছে, একটু শোনো মনোযোগ দিয়ে। তোমার সরাসরি যে পাঠ্য বই, সেখানে গড় বিনিয়োগ আছে এইভাবে, বিনিয়োগ
ভাগ 2, বিনিয়োগ ভাগ 2। কিন্তু তোমরা যারা বিভিন্ন গাইড বই ফলো করো সেখানে দেখবে একটা কথা আছে, বিনিয়োগের সাথে অবশিষ্ট বিনিয়োগ বিয়োগ ভগ্নাবশেষ মূল্য বা অবশিষ্ট মূল্য জাতীয় একটা কথা আছে। অবশিষ্ট মূল্য আসলে আমি তোমাকে প্রথমে বলেছিলাম নবম দশম শ্রেণীর তোমাদের বয়স, মেধা এসব বিবেচনা করেই যারা পাঠ্যপুস্তক নির্ধারণ করেন সেভাবে সিলেবাস তৈরি করেন। কিন্তু গাইড বইগুলোতে একটু অ্যাডভান্স লেভেলে যায়, ঠিক আছে, সেখানে অবশিষ্ট মূল্য একটা কথা নিয়ে আসে, ওটা একটু বিশাল ব্যাখ্যার প্রয়োজন আছে যে অবশিষ্ট মূল্যটা কী। তো আমি তোমাকে খুব সহজ করে দিচ্ছি। আপাতত তোমার নবম দশম শ্রেণীর যে লেভেল, সেই লেভেলে এই ভগ্নাবশেষ মূল্যর ব্যবহার খুবই কম। গাইড বইগুলোতে দেয় কিন্তু তোমার সরাসরি থাকে না, পরীক্ষায় আসে না। দেখো উচ্চতর লেভেলে গেলে তুমি আরও বিস্তারিত পাবে। এখন শুধু তুমি কি করবে, বিনিয়োগকে 2 দ্বারা ভাগ করবে, ব্যাস এতটুকুই হলো তোমার গড় বিনিয়োগ। প্রশ্ন আছে যে স্যার যদি ভগ্নাবশেষ মূল্য দেয়, হ্যাঁ, যদি তোমার উদ্দীপকে ভগ্নাবশেষ মূল্য থাকে তখন তুমি এইভাবে লিখবে, বিনিয়োগ বিয়োগ ভগ্নাবশেষ মূল্য বা অবশিষ্ট মূল্য। এখন এই ভগ্নাবশেষ মূল্য যদি আমি বোঝাতে যাই, আমার ক্লাসের ডিউরেশন যেটা সেটা পার হয়ে যাবে। সেটা হলো কি, সংক্ষেপে একটু বলি, একটু যে তুমি একটা প্রকল্পে বিনিয়োগ করার পরে, এটা সাধারণত মেশিনারিজগুলোতে হয়। মনে করো 5 বছরের জন্য তুমি একটা মেশিন কিনলে, একটা ফ্যান কিনলে আমি মনে করি, 5 বছর পরে কিন্তু এটা থেকে যায়, 5 বছর শেষ, তোমার মূল্য শেষ। এরপরে তুমি মনে করো এটাকে 200 টাকা বিক্রি করে দিলে, এইটাই হলো ভগ্ন অবশেষ মূল্য। আমি একেবারে রুট লেভেলে বুঝালাম, এটা আরও হাই লেভেলে আছে। বড় বড় ইন্ডাস্ট্রিগুলোতে, কারখানাগুলোতে, মেশিনারিজের ক্ষেত্রে এই ভগ্নাবশেষ মূল্য ধরা হয়। তো তুমি এতটুকু মাথায় নেওয়ার দরকার নেই আপাতত। তুমি মনে রাখবে, যদি তোমার উদ্দীপকে, আমি সহজ করে দিই, যদি তোমার প্রশ্নে, পরীক্ষার প্রশ্নে উদ্দীপকে ভগ্নাবশেষ মূল্যের কথা বলে, তাহলে তুমি ভগ্নাবশেষ মূল্য বিনিয়োগ থেকে বিয়োগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে গড় বিনিয়োগ পাবে। সরি, এখানে যোগ করলে, যোগ, বিয়োগ না, বিয়োগ হলো অবচয়ের ক্ষেত্রে। আমি একটু সরি বলে নিই, বিনিয়োগের সাথে ভগ্নাবশেষ মূল্য যোগ করলে যে ফলাফল, তাকে 2 দিয়ে ভাগ করলে তুমি পাবে কি, গড় বিনিয়োগ। যদি পরীক্ষা না থাকে তখন তুমি কি করবে, তখনও তুমি এই সূত্র ব্যবহার করবে। সেক্ষেত্রে অবশিষ্ট মূল্য নেই, তুমি 0 দিয়ে দিবে। যেহেতু নেই, একটা সূত্র শিখো, 2টা শিখে ঝামেলা পড়িও না। যেহেতু গাইড বইগুলোতে ইদানিং এগুলো ব্যবহার করে এবং অনেক টিচার এগুলো আলোচনা আনে, তাহলে তুমি কি করবে, এভাবে শিখো যে গড় বিনিয়োগ সমান বিনিয়োগ প্লাস অবশিষ্ট মূল্য ডিভাইডেড বাই 2। পরীক্ষার প্রশ্নে যদি না থাকে তুমি 0 দিয়ে দিবে, ব্যাস। সূত্র নিয়ে আর কোনো কথা বলবো না। এরপরে আসো অবচয়, একটা সূত্র, মানে এই মূলধন বাজেটিংয়ের গড় মুনাফার হার নির্ণয় করতে গেলে অবচয়ের বিষয়টা আছে। তো অবচয়টা হলো ফেব্যাক সময়ের জন্য, ঠিক আছে, আমি অবচয় আলোচনা করব না। গড় মুনাফার হারের সূত্র লিখলাম, গড় দেখিয়ে দিই, গড় নেট মুনাফা, আজান দিচ্ছে, একটু 1 মিনিট।
আচ্ছা, আমরা আবার আলোচনায় আসি। দেখো, তোমরা একটু ভিডিওটা রিপিট করে দেখবে। এখন আসো, সূত্রের মধ্যে গড় নিট মুনাফার কথা আমরা শুনছিলাম। সেই নিট মুনাফাটা কি? নিট মুনাফাটা জানার জন্য তোমাকে একটা ছক প্রয়োজন হবে। দেখো, নিট মুনাফা নির্ণয়ের ছক। নিট মুনাফা নির্ণয়ের ছক। একটু যদি খেয়াল করো, বিনিয়োগ, এখানে একটা টাকার পরিমাণ থাকবে, বিনিয়োগকৃত টাকার পরিমাণ। এখানে বিবরণ, বিবরণ তোমরা যদি কেউ স্ক্রিনশট দিতে চাও তাহলে এখন দরকার নেই, আমি এই ক্লাসটি ইমেজ আকারে দিয়ে দিব। বিবরণ, টাকার পরিমাণ, বছর 1, বছর 2, বছর 3, এভাবে 4, 5 যতগুলো অর্থ বছর তোমাকে দেয় সেগুলো থাকবে। বিনিয়োগ বিবরণ কিভাবে, নিট মুনাফা তুমি কিভাবে নির্ণয় করবে? দেখো, প্রকল্প হতে আগত অর্থ, সাধারণত একটা প্রকল্পের হতে কিভাবে টাকা আসে, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি তাহলে বিক্রয়ের মাধ্যমে আসে, তাই তো? হ্যাঁ, আমরা যদি লিখি যে বিক্রয়, বিক্রয় প্রথম বছর কত টাকা, কিছু টাকা মনে করা আছে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। বিক্রয় থেকে বাদ যাবে চলতি খরচ। চলতি খরচ বাদ যাবে স্থায়ী খরচ, এবং বাদ যাবে অবসর। অ্যাকাউন্টিং এর একটা নিয়ম আছে, ব্র্যাকেট দিয়ে কি বোঝায়? বাদ যাওয়া বা বিয়োগ বোঝায়, তাই তো? এটা প্রত্যেক বছর থাকবে, আমি সংক্ষেপে দিয়ে দিলাম। ব্র্যাকেট দিয়ে বাদ যাওয়াটাকে বুঝালাম। বিক্রয় থেকে আমরা এই কয়েকটি খরচ বাদ দেব। বাদ দেওয়ার পরে যেটি থাকবে এটি হবে, আমার বোর্ডের নিচের দিকে দেখা যায় কিনা মিস্টার অপারেটর, এই অংশ দেখা যায় কিনা? ওকে, আচ্ছা, আমি একটু উপরে চলে যাব। এখানে একটা ফলাফল পাবো আমরা, একটা ফলাফল পাবো। সেই ফলাফলটা হলো মোট মুনাফা। মোট মুনাফা, আমরা আমাদের লক্ষ্য হলো নেট মুনাফা। তো বলছি একটা প্রতিষ্ঠানের টাকা আসে কিভাবে? বিক্রয়ের মাধ্যমে। সেই বিক্রয় করতে গেলে বিক্রয় থেকে অন্যান্য খরচ বাদ দিতে হয়, চলতি খরচ, স্থায়ী খরচ, অবসর। এখন চলতি, স্থায়ী এগুলোও কিন্তু আসলে অ্যাকাউন্টিংয়ের বিষয়, আমি এখানে আলোচনা করতে পারবো, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না। চলতি খরচ, স্থায়ী খরচ, অবসর, এই সমস্ত বিষয়গুলো হিসাব বিজ্ঞানে আছে, তোমরা পাবে, সেখানে নিশ্চয়ই পেয়েছো। স্থায়ী খরচ, চলতি খরচ এগুলো কি। তো বিক্রয় থেকে এই 3টি খরচ, এটা মনে রাখবে, এই 3টি খরচ বাদ দিলে মোট মুনাফা। তার থেকে আয়কর বাদ দেবো, একটা মাত্র, আর তার থেকে আমরা বাদ দেব আয়কর, বিয়োগ আয়কর। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি পরে অবশ্যই উত্তর দিয়ে দেব যে স্যার এই কথাটা আমরা বুঝি নাই, তোমরা লিখে দিবে। ব্যাস, হয়ে গেল আমার নিট মুনাফা।
নেট মুনাফা। তাহলে আমাদের লক্ষ্য হলো নেট মুনাফা নির্ণয়। সেক্ষেত্রে আমরা একটা ছক করব, এটা আদর্শ ছক হিসেবে ধরে নিতে পারো। সেই ছকটাতে আমরা প্রথমে লিখব বিনিয়োগকৃত টাকার পরিমাণ। এটা আমার ঘরের বাহিরে, এটা তুমি যদি এখান দিয়ে ঘর না টানো সমস্যা নেই। মূল ছক হলো এটা, বিবরণ। হ্যাঁ, আচ্ছা, আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই, কারণ অনেকে কনফিউশনে পড়ে যাবে যে স্যার আমরা তো এভাবে করি নাই। আমি সেটাও দূর করে দিই কনফিউশনটা। বিনিয়োগকৃত টাকার পরিমাণটা তুমি উদ্দীপক থেকে এখানে উপরে লিখে ফেলবে। আমি ছকের ভিতরে রেখেছি এই জন্য, আসলে একটা কাঠামোতে নিয়ে আসতে সুন্দর লাগে। ঠিক আছে, একটা কাঠামোতে যখন নিয়ে আসবো তখন সুন্দর লাগবে। তুমি একটা ছকের ভিতরে লিখলে অসুবিধা নেই। যাই হোক, তো মূল ছক হলো এটা। কি থাকবে? বিবরণ থাকবে, টাকার পরিমাণ থাকবে। সেটা অবশ্যই তুমি লক্ষ টাকায়, 1000 টাকায়, কোটি টাকায় যেভাবে লেখো, টাকার পরিমাণ লিখছি তুমি সবগুলো টাকা লিখে দিও, কোনো সমস্যা নেই। অনেকে বইতে দেখবে সংক্ষিপ্ত আকারের জন্য লক্ষ টাকায় লিখে, মনে করে 1 লক্ষকে লিখছি কীভাবে? 1.0 লক্ষ। 100 লক্ষ মানে 1 কোটি টাকাকে লিখছি কীভাবে? 100.0 লক্ষ। কোটি টাকাকে লক্ষ টাকা, সেটা কীভাবে নির্ণয় করে? সেটা নিশ্চয়ই নবম দশমে এসে সেটা শেখানোর কথা না, নিশ্চয়ই তোমরা পারার কথা। যাই হোক, তো বিক্রয় থেকে অন্যান্য খরচ বাদ দিলে, স্থায়ী খরচ, চলতি খরচ অবশ্যই বাদ দিলে মোট মুনাফা। মোট মুনাফা থেকে আয়কর বাদ দিলে নিট মুনাফা। আয়করটা কি? আয়করটা হলো একটা প্রতিষ্ঠানকে তার মোট আয়ের উপরে সরকারকে একটা দেশীয় প্রচলিত আইন অনুযায়ী সরকারকে একটা কর দিতে হয়। ঠিক আছে, ইনকাম ট্যাক্স এটাকে বলা ইংরেজিতে, তোমরা শুনে থাকবে। বড় হলে যখন ইন্ডাস্ট্রির মালিক হবে অথবা সরকারি চাকরিজীবী হবে তখন দেখবে যে ইনকাম ট্যাক্স দিতে হয়। তো এই মোট মুনাফা থেকে ইনকাম ট্যাক্স, আয়কর বাদ দিলে নেট মুনাফা। প্রশ্ন আছে যে স্যার যদি কোনো বছর মোট মুনাফা না হয় তখন কি করব আমরা? মুনাফা নাই, আয়কর দেব কোত্থেকে? হ্যাঁ, সে প্রশ্নের সহজ সমাধান হলো, যদি তোমার অঙ্কে কখনো দেখো যে বিক্রয় থেকে চলতি খরচ, স্থায়ী খরচ, অবসর বাদ দেওয়ার পরে তোমার মোট মুনাফা নেই, মোট ক্ষতি, তখন তুমি আয়কর হিসাব করার দরকার নেই। ওই বছরের আয়কর হিসাব করার দরকার নেই। ওটা যেভাবে আছে ফলাফল সেভাবে মাইনাস ফলাফলটা বসে যাবে, মানে মোট ক্ষতিটাই বসে যাবে। আয়করের হিসাব দরকার নেই। অবসর নিয়ে একটা কথা আছে, যদি তোমার পরীক্ষার প্রশ্নে অবসরের কথা বলা থাকে তখন কেবল তুমি অবসর ধার্য করবে। যদি প্রশ্নে অবসরের কথা না বলা থাকে তখন তোমার অবসর হিসাব করার দরকার নেই। তবে সেক্ষেত্রে একটু চিন্তার বিষয় আছে। চিন্তার বিষয়টা কি? সেক্ষেত্রে চলতি খরচ বলা থাকবে না, বলা থাকবে অন্যান্য চলতি খরচ, অর্থাৎ অবসরটাকেও ওই খরচের ভিতরে নিয়ে গেল। এটা একেবারে কি বলে ক্রিটিক্যাল বিষয়, এটা মনে রাখতে হবে। পরীক্ষার প্রশ্নে অবশ্যই বলা থাকলেই কেবল তুমি অবশ্যই দেবে। যদি বলা হয় যে অবশ্যই ধার্য করো বা অবশ্যের পরিমাণ এত, তখন তুমি অবশ্যই নির্ধারণ করবে, বলা না থাকলে দরকার নেই। এই হলো আমার নেট মুনাফা, পেয়ে গেলাম। তাহলে এখন সূত্রে যদি তুমি যাও, সূত্রে যদি যাও, সূত্র ছিল কি? গড় নেট মুনাফা। গড় নেট মুনাফা সূত্রটা আমি আরেকবার লিখতে হচ্ছে তোমাদের জন্য। গড় বিনিয়োগ ইন্টু 100, তাহলে তুমি পাবে গড় মুনাফার হার। আমি আর লিখলাম না, আচ্ছা লিখিয়ে দিই। গড় মুনাফা হারটা একটু সোজা করে লিখি, কেমন? সমান সমান এই ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিই, তাহলে বুঝবে। এটা একটা তোমাদেরকে বোঝানোর জন্য দিলাম যে গড় মুনাফার হারের সূত্র হলো গড় নেট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইন্টু 100। এখন এই গড় নেট মুনাফাটার জন্য আমাদেরকে কী করতে হলো? এই ছকটা করতে হলো গড় নেট মুনাফার জন্য, মানে গড় নেট মুনাফা নির্ণয় করব তার জন্য আমার নেট মুনাফা নির্ণয়ের ছকটা করে প্রত্যেক বছরের নেট মুনাফা নির্ণয় করলাম। এবার সহজ, সুতরাং গড় নেট মুনাফা সমান ওই যে সামেশন অফ, আমি একটু আগে লিখছি সূত্রটা, তোমরা ভিডিওটা আবার দেখবে। গড় নেট মুনাফা সমান কি? সামেশন অফ নেট মুনাফা, মানে নেট মুনাফা সমূহের সমষ্টি।
এই একটা, এই একটা, এই একটা, তিনটা মুনাফার যোগফল। কোনো কারণে, আমি আরেকবার বলি, যদি কোনো কারণে তোমার এই ফলাফলটা মাইনাস হয়, তাহলে আয়কর হিসাব দরকার নাই, এখানেও মাইনাস ফলাফল হবে। তখন তুমি কি করবে, এই দুইটা যোগ করে তার থেকে এটা বিয়োগ করবে, শেষ। যোগের যে নিয়ম, তুমি সেই নিয়মে যোগ করবে। যোগ করার পরে যে ফলাফল, তাকে 1, 2, 3 এখানে যে ক্রমিকগুলো আছে, যত বছর হয় সে বছরগুলো দিয়ে ভাগ করবে। ভাগ করার পরে যে ভাগফল পাবে সেটাই হবে গড় নিট মুনাফা, গড় বিনিয়োগ। এই যে বিনিয়োগকৃত টাকার পরিমাণ, তুমি ইচ্ছে করলে, দেখো ফিনান্সে বাধা ধরা কোনো নির্দিষ্ট ছক নেই, কথা নেই। তুমি গড় নেট মুনাফা নির্ণয়ের জন্য এই গড় বিনিয়োগটা তুমি এখানে নির্ণয় করে ফেলতে পারো। তুমি যখন প্রথমে লিখবে যে বিনিয়োগের পরিমাণ, মনে করো আমি ধরে নিলাম 1 লক্ষ টাকা, 1 লক্ষ, তুমি সাথে সাথে লিখবে সুতরাং গড় বিনিয়োগ। বইতে হয়তো এটা নিচে আছে, নিচে উপরে কোনো কথা নাই, উপরে নিচে কোনো সমস্যা না। তুমি এখানে বিনিয়োগ পাইছো কত, 1 লক্ষ, তুমি জানো গড় বিনিয়োগ তোমার প্রয়োজন আছে, সাথে সাথে লিখে ফেলবা গড় বিনিয়োগ সমান 2/1 লক্ষ। 1 লক্ষরে তোমরা কীভাবে লিখবে, যদি পুরো টাকাটা লেখো 5টা শূন্য দিয়ে দিবা, সমান সমান 50,000 টাকা, ব্যাস হয়ে গেল। সাথে সাথে তুমি গড় বিনিয়োগ পেয়ে গেলে। তাহলে তোমাকে পরে ভাবতে হবে না যে আমার কি রয়ে গেল। পরীক্ষার সময় এটা ঝামেলা হয়, কাজ করার পরে দেখা যায় একজনের সাথে একজন তো তোমরা মিলাও, সাধারণত মিলাতে গেলে মিলে না, ওর রেজাল্টটা তো তোমার রেজাল্টটা তো। এখন তুমি কনফিউশনে, তারটা সঠিক না তোমারটা সঠিক। সেজন্য তুমি যে উপাদান আসবে সেই উপাদান থেকে কাঙ্ক্ষিত উপাদানটা তুমি নিয়ে নিবে। যেমন আমার গড় বিনিয়োগ প্রয়োজন আছে, আমি বিনিয়োগ পেলাম 1 লক্ষ, সাথে সাথে গড় বিনিয়োগ বের করে ফেললাম, সূত্র জানি 2 দিয়ে ভাগ করলে হয়। অথবা 2 এর সাথে 2 দিয়ে ভগ্নাবশেষ মূল্য নাই, 0 থাকলে তো ভালো। আচ্ছা, ভাগ করে যে ফলাফল সেটা বসিয়ে দিলাম। এরপরে নিট মুনাফা পেলাম, সুতরাং গড় নিট মুনাফা সমান, সূত্রটা দিয়ে এগুলোকে যোগ করে ক্রমিক দ্বারা ভাগ করে দেবে। এইবার শুধু মানটা বসাবে, গড় নেট মুনাফার জায়গায় গড় নেট মুনাফা, গড় বিনিয়োগের জায়গায় গড় বিনিয়োগ, তারপরে তুমি ভাগ করবে ইন্টু 100। এখন আমার সূত্রের প্রয়োগে যেতে হবে, সময় তো অনেক গেল, তবু একটা সূত্রের প্রয়োগ দিলে সম্ভবত ভালো হয়। আমি দেখি ছোট আকারে কোনো সূত্রের প্রয়োগ আছে কিনা তোমাদের জন্য। একটা প্রকল্পের বিনিয়োগ 1 কোটি টাকা, 3 বছর, হ্যাঁ 3 বছরের একটা প্রকল্প পেয়ে গেছি। তোমাদেরকে একটু দেখাই, এই সমস্ত তথ্যগুলো আমার লাগবে, সেজন্য আমি এগুলো রেখে দিলাম। সমস্ত তথ্যগুলো আমার প্রয়োজন হবে। দেখো আমার একটা উদ্দীপক, আমি সংক্ষেপে তোমাদেরকে এক পাশে লিখে দেখাই। উদ্দীপকটা হলো 1 কোটি টাকা বিনিয়োগ, বিনিয়োগ 1 কোটি, তারপরে বলা আছে আগামী 3 বছরে আনুমানিক বিক্রয় হবে, আনুমানিক। আচ্ছা আরেকটা কথা বলে দিই, এই মূলধন বাজেটিং এটা কিন্তু প্রাক্কলন বলা হয় না, আয় ব্যয় প্রাক্কলন, অর্থাৎ এটা অনুমান করে নেওয়া হয়, ধরে নেওয়া হয় যে এটা আসবে, এটা একেবারে 100% শিওর না। এটা প্রাক্কলন মানে হলো অনুমান ভিত্তিক। তো অনুমান করা হয় যে 3 বছরে 151 লক্ষ টাকা, এটা লক্ষ টাকা বলছে প্রথম বছর, বছর 1, বছর 2 বলছে 110 লক্ষ টাকা, বছর 3 49 লক্ষ টাকা। এটা হলো উদ্দীপক। চলতি খরচ বিক্রয়ের 30% অনুমান করা হয়। চলতি খরচ আমি বলে দিই, চলতি খরচ এই বিক্রয়ের, এগুলো বিক্রয়, চলতি খরচ বিক্রয়ের 30%। উদ্দীপক এগুলো তোমরা পরে সাজিয়ে লিখবে, কথাগুলো একটু সংক্ষেপে বোঝানো। স্থায়ী খরচ প্রতি বছর 20 লক্ষ টাকা, স্থায়ী খরচ প্রতি বছর 20 লক্ষ, এবং অবশ্যই বলা আছে 33.33 লক্ষ টাকা। অবশ্যই হলো, অবশ্যই এখানে লিখি, সংক্ষেপে লিখলাম অবশ্যই, আচ্ছা পুরো লিখি, অবশ্যই সমান 33.33 লক্ষ, এই হলো আমার উদ্দীপক। ও প্রকল্পটির কর হার, অনেকগুলো উপাদান আছে। কর হার 30%, সরকারকে 30% কর দিতে হয়। একটু দেখে নাও যে আমার
1 কোটি টাকা বিনিয়োগ, প্রথম বছর 151 লক্ষ টাকা বিক্রয় অনুমান করা হলো, দ্বিতীয় বছর 110 লক্ষ টাকা, তৃতীয় বছর 49 লক্ষ টাকা। চলতি খরচ বলা আছে বিক্রয় সময়ের 30%, স্থায়ী খরচ 20 লক্ষ টাকা, অবশ্যই 33.33 লক্ষ টাকা, কর হার 30%। বলা হলো প্রকল্পটির গড় মুনাফার হার নির্ণয় করা। আমি খুব দ্রুত চলে যাব, উপাদান যেহেতু আছে তোমরা পরে ভিডিওটা একটু দেখে নিও। তাহলে একটা কাজ শুধু আমি বাড়তি করব, এখানে বিনিয়োগ বলা আছে 1 কোটি টাকা, বাকি সব টাকা কিন্তু লক্ষ টাকায়। তা আমি কি করব, আমি বিনিয়োগটাকে লক্ষ টাকায় নিয়ে আসব। 1 কোটি টাকা সমান কত তোমরা কেউ জানো? নিশ্চয় জানো। 1 কোটি সমান 100 লক্ষ টাকা। 100 লক্ষ 1 কোটি। আমি যদি এটাকে কোটিটাকে বলে ফেলি যে 100 লক্ষ, আমার ভুল হবে না, ঠিক আছে? তা আমি এখানে লিখব বিনিয়োগ। এখন আমার অঙ্ক শুরু, উদ্দীপক পেলাম, অঙ্ক শুরু। প্রথম কাজ হলো আমার নেট মুনাফা নির্ণয়ের ছক। এই কাজটা যে তুমি লিখবে এভাবে যে নেট মুনাফা নির্ণয়ের এ কথা বলে একটা ছক করবে। তখন তুমি লিখবে কি বিনিয়োগ 100 লক্ষ, গড় বিনিয়োগ সাথে সাথে সুতরাং গড় বিনিয়োগ, গড় বিনিয়োগ, কারণ গড় বিনিয়োগ আমার প্রয়োজন আছে, তাই না? তা আমি লিখে ফেলি যে গড় বিনিয়োগ আমার এখানে কোনো ভগ্নাবশেষ মূল্য নেই, সুতরাং আমি ওইগুলো চিনতে আনবো না। 2/100 যোগ 0 সূত্র আমি জানি যে ভগ্নাবশেষ মূল্য দিতে হয়, দিয়ে দিলাম 100 যোগ 0, 2/100 50 লক্ষ। এটা হলো আমার গড় বিনিয়োগ। একটা অংশ শেষ। এবার আসো নেট মুনাফা নির্ণয় করব কিভাবে? বিক্রয়। এবার আমি টাকা ধরবো, ঠিক আছে? তোমরা একটু দেখো, দ্রুত চলে যাব। বিক্রয় হলো 151 লক্ষ। যখন আমি এখানে লক্ষ লিখতে পারতেছি না, তখন এখানে বলে দিব তাদেরকে ছকের ভিতরে যে লক্ষ টাকা, ঠিক আছে? বলে দিলাম লক্ষ টাকা, লক্ষ লিখলাম। 151 লক্ষ, 110 লক্ষ, 49 লক্ষ। বিক্রয়ের 30% বলা হয়েছে। চলতি খরচ বিক্রয়ের 30%। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবে, এত এর 30% কীভাবে ব্যবহার করবে? 151 × 30/100, ঠিক আছে? না হ্যালো, পার্সেন্টেজ বাইর করবে এভাবে না, এভাবেই 151 × 30/100। তাহলে তুমি পেয়ে যাবে কত? 151-এর 30% পেয়ে যাবে 45.30। 45.30। এখন প্রশ্ন হলো স্যার এখানে তো কোনো দশমিক নেই, তাহলে তুমি দিয়ে দিবে, সমস্যা কি? নেই তো দশমিক দিয়ে 00 দিয়ে দিবে, ব্যাস। এটা হলো বিয়োগ, ব্র্যাকেট দিলে আমরা বিয়োগ বুঝি। তারপরেটা তুমি 110 লক্ষ পাবে কত? 33 লক্ষ, 33.00। ক্যালকুলেটর একটু করে নেবে যে সঠিক কিনা। 14.70 লক্ষ। হ্যাঁ, আমার তো সমাধান আমি নিয়ে আসছি তোমাদের জন্য, সেজন্য আমার সমস্যা হয় না। তোমরা একটু অঙ্কটা করে নেবে, আমি করানোর পরেও নিজেরা করবে। স্থায়ী খরচ বলা আছে প্রত্যেক বছর 20 লক্ষ। তুমি কি করবে? প্রত্যেক বছর 20 লক্ষ দিয়ে দেবে। 20 লক্ষ ব্র্যাকেট, 20 লক্ষ ব্র্যাকেট। অনেক গাইড বইতে দেখবে তুমি এই এক লাইনের পরে আবার উদ্ধৃত্ত দিয়ে দেয়, কতগুলো দরকার নেই, অত ঝামেলার দরকার কি? অবশ্যই বলা আছে প্রত্যেক বছর 33.33 লক্ষ, 33.33 লক্ষ, 33.33 লক্ষ। এইবার দেখো এই বিক্রয় থেকে সমস্তগুলো বিয়োগ করার পরে আমার এখানে একটা ফলাফল আমি পাবো, যেটা বলছি মোট মুনাফা। মোট মুনাফা কত পাবো? 52.37। 52.37 তোমরা বিয়োগ করে নেবে 23.67। এগুলো হলো মোট মুনাফা। এবং শেষ বছরে আমার ক্ষতি 19.03। একটু আগে তোমাদেরকে যেটা বলছি, যদি ক্ষতি হয় তোমার আয়কর হিসাব দরকার নেই,
আয়কর আমরা হিসাব করবো না, আমার এই বছর ক্ষতি হলো, ঠিক আছে। এই তো হাতে নাতে আমরা প্রমাণ পেয়ে গেলাম, অনুশীলন করতে পারলাম। এবার দেখো আয়কর, আয়কর বলা হচ্ছে 30%। এই 52.37-এর 30% আমার হবে 15.71 7.10, আর এই বছর আমার নেই। তারপর আমি বিয়োগ করলে পাবো কত? 36.66, 16.57, এবং এই বছর তো আমার মাইনাস ফিগার। এই হলো আমার নেট মুনাফা, এক বছর আমার ক্ষতি হলো। এবার আমি সূত্রে চলে যাই, একেবারে শেষ পর্যায়ে চলে আসলাম। সূত্রটা তোমাদের জানা আছে, জানা না থাকলে ভিডিওটা আবার পিছনে দেখবে। এখন আমরা যাই গড় নেট মুনাফার। সুতরাং গড় নেট মুনাফা, গড় নেট মুনাফা, গড় নেট মুনাফা বলছিলাম সামেশন অফ নেট মুনাফা, অর্থাৎ 1, 2, 3 বছর 36.66 যোগ 16.57 বিয়োগ 19.03। বিয়োগ করার ফলে আমার যে ফলাফল আসবে আমি সহজে চলে যাই, তোমরা নিজেরা করে নেবে, এটা যোগ বিয়োগ করে নেবে। এখানে পাবে 36.20, তাকে 3 দিয়ে ভাগ করলে ফলাফল পাবে 11.40 লক্ষ। এই পেলাম গড় নেট মুনাফা। আর গড় বিনিয়োগ তো আমি পেলামই, একটু আগে গড় বিনিয়োগ পেলাম 50 লক্ষ। সুতরাং গড় মুনাফার হার সমান যে সূত্র, গড় মুনাফার হারের সূত্র হলো গড় বিনিয়োগ দিয়ে, সূত্রকে লিখবো, লিখে দিই। এখানে চলে যাই, একটু দেখেন তো কোন পর্যন্ত দেখা যায়। সুতরাং গড় মুনাফার হারের সূত্র মনে আছে তো? গড় নেট মুনাফা ইন্টু 100 গড় বিনিয়োগ। তাহলে আমরা মান কত পেলাম? 50 লক্ষ, আর পেলাম 11.40 লক্ষ ইন্টু 100। এখানে 50 দিয়ে যখন তুমি ভাগ করবে, 50 দিয়ে যখন ভাগ করবে তখন তুমি পাবে 0.228 ইন্টু 100। 100 দিয়ে যখন গুণ করবে তখন হবে 22.80%। এটা হলো তোমার এই উদ্দীপক। উদ্দীপকটা একটু আমি এলোমেলোভাবে লিখছি, তোমরা ধরে নিবে। উদ্দীপক, এই উদ্দীপকের ফলাফল হলো এই গড় মুনাফার হার 22.80%। তো আশা করি তোমরা আজকের এই পুরো আলোচনাটা ভালো করে আবার দেখবে, দেখে যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাকে জানাবে। আমি মনে করি, আমার বিশ্বাস যে এই ক্লাসটি দেখার পরে গড় মুনাফার হার নির্ণয়ের ক্ষেত্রে তোমার আর কোনো সমস্যা থাকবে না, থাকার কথাও না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।